এই দেশের সমস্ত দেশপ্রেমিক যারা রাজনৈতিক দল তাদের যে মঞ্চ তার তরফ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে এই পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী শ্রী আশিস কুমার সাহার সমর্থনে এই সমাবেশের সভাপতি মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, এখানে মঞ্চে আসীন আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি এবং প্রাক্তন বিধায়ক শ্রী দিবাচন রাংখল মহোদয়, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর এই পশ্চিম ত্রিপুরা এই সিপাহীজলা জেলার সম্পাদক কমরেড ভানুলাল সাহা এবং অন্যান্য নেতৃবৃন্দ, এবং আপনারা যারা এখানে এসেছেন এই সিপাহীজলার বিভিন্ন মহকুমা থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশের এই সংকট মুহূর্তে শুধুমাত্র একজন নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে আসন্ন নির্বাচনে একটা মূল্যবান ভোট প্রদান করার জন্য না, তার চাইতেও এই সময়েতে সময়ের ডাকে যারা দেশকে রক্ষার জন্য উপস্থিত হয়েছেন এবং দূর থেকেও কিছু বন্ধু দেখলাম তারাও সাড়া দিচ্ছেন মাঝে মাঝে, আমি আপনাদের সবাইকে আমাদের মঞ্চের তরফ থেকে, আমাদের প্রার্থীর তরফ থেকে, আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। হ্যাঁ বন্ধুরা, এই নির্বাচন এটাও গত 17টা নির্বাচনের মতো আরেকটা নির্বাচনই, সেদিক থেকে কাগজে পত্রে নথিতে বা রেকর্ডে সেভাবেই এবার নির্বাচনটাকেও দেখা হবে বা দেখানো হচ্ছে। কিন্তু বন্ধুরা, গত 10 বছরে এই দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক, জাতীয় জীবনের প্রায় সমস্ত ক্ষেত্রেতে আজকে দেশকে যে জায়গায় দাঁড় করানো হয়েছে এবং এই অবস্থা থেকে আগামী দিন দেশের অবস্থাটাকে যেদিকে নিয়ে যাওয়ার জন্য আস্ফালন ঘোষিত হচ্ছে, এটা আর শুধু ভোট না, এটা শুধু আরেকটা লোকসভা নির্বাচন না, সময়ের নিরিখে দেশকে বাঁচানোর, দেশের স্বাধীনতাকে রক্ষা করার একটা পবিত্র দায়িত্ব আজকে দেশের সমস্ত নাগরিকের সামনে আজকে উপস্থিত হয়েছে। এবং এই জায়গায় একটা তো নাম দিতে হয় ইন্ডিয়া মঞ্চ বা দেশপ্রেমী মঞ্চ, যাই বলি, কিন্তু আজকে সারা দেশে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের সামনে যে সমস্ত শক্তিগুলো এই স্বৈরতান্ত্রিক, সাম্প্রদায়িক, এখন একতন্ত্রে এবং কর্পোরেট লেহি শক্তির বিরুদ্ধে যারা আজকে দাঁড়াচ্ছে,
কারা তারা, কিসের তাগিদে? দেশকে রক্ষার তাগিদে। সেই কারণে পতাকার রং ভুলে আমাদের কর্মসূচিগত পার্থক্য, মতাদর্শগত পার্থক্য, সমস্ত কিছুকে ফেলে রেখে আজকে আমরা আগামী এই নির্বাচনকে দেশ রক্ষার জন্য এক দেশপ্রেমিক দায়িত্ব হিসাবে আমরা এটাকে দেখতে চাই। কেন এই সিদ্ধান্ত উপনীত হতে হচ্ছে আমাদের? আমার আগে বানুদা এখানে বলেছেন, বা আমরা সকলেই জানি, না বললেও 2014 সালে এই এনডিএ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের জনগণের সামনে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছিল, বছরে 2 কোটি চাকুরি, 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা নগদ বা ব্যাংকে ঢুকিয়ে দেবেন, দ্রব্যমূল্য কমিয়ে অর্ধেকে নামিয়ে নিয়ে আসবেন, এদেশের অন্নদাতা এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা কৃষক, তাদের যাবতীয় ঋণ মুকুব করা হবে। সব মিলিয়ে দেশকে আচ্ছে দিন উপহার দেবেন। বন্ধুগণ, সেই 14 সালে ভোট ভাগাভাগির জেরে ক্ষমতায় আসার 5 বছর বাদে আবার দ্বিতীয়বার যখন দেখল ভারতবর্ষের মানুষ তাদেরকে দ্বিতীয়বার ফেরাবেন না, নরেন্দ্র মোদীর নাম নেবেন না, কি গভীর ষড়যন্ত্র করা হলো। কাশ্মীরে আমাদের দেশের 40 জন জওয়ানের জীবন কেড়ে নিয়ে সারা দেশে আবেগের তুফান ছড়িয়ে আবার 5 বছরের জন্য আসলো। এই যে দুটি 5 বছর, 10 বছরে সেই 14 সালে দেওয়া এই দেশের মানুষকে তার একটা প্রতিশ্রুতি, একটা তার আশ্বাসন দ্বিতীয়বার তারা উচ্চারণ করেছেন। গত 6 বছর ত্রিপুরাজ্যে, সারা ত্রিপুরাজ্য ফ্ল্যাক্স, পোস্টার, বড় বড় এলইডি, বিশাল বিশাল টিভি দিয়ে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে জনগণের। একটিবারের জন্য সেই 2 কোটি চাকরির কটা হলো, জিনিসপত্রের দাম কমানো হলো কিনা, কতজন কৃষকের ঋণ মুকুব করা হয়েছে, 15 লক্ষ টাকা কতজনের অ্যাকাউন্টে জমা হয়েছে, আজকে দিনের তার স্বাদ এই দেশের মানুষ কিভাবে ভোগ করতে পারছেন, তার কোন ঝলক এই যে বড় এলসিডি দেখছেন আপনারা, এখানে বিরাট পোস্টার, এখানে মোদির গ্যারান্টির নামে টাঙ্গানো আছে। দ্বিতীয়বার আরো অসংখ্য পোস্টার ছিল নির্বাচন ঘোষণার আগে। দেখেছেন কখনো? দেখেননি। কিন্তু কি দেখেছেন, কি প্রত্যক্ষ করেছি আমরা? দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন হয়, সে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তারা হেরে যায়। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মণিপুরে, সে আরব সাগরের তীরে গোয়াতে, দক্ষিণ রাজ্যের কর্ণাটকে, ভারতবর্ষের আয়তনের সবচেয়ে বড় রাজ্য বা জনসংখ্যার দিক থেকেও প্রায় সবচেয়ে বড় বা দ্বিতীয়
ওই মধ্যপ্রদেশে জনগণের ভোট পায় না, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হতে গেলে পরে যত সংখ্যক বিধায়ক থাকতে হয় সেটা হয় না। কিন্তু সেখানে বিরোধী দলের বিধায়কদের কোটি কোটি টাকায় তাদেরকে কিনে বিজেপি দলে যোগদান করতে বাধ্য করিয়ে অথবা রাজ্যপালকে দিয়ে সে সমস্ত রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে সেখানে বিজেপির সরকার তৈরি করছেন। জনগণের রায়, সংবিধান, গণতন্ত্র সবকিছু কথার কথা, সবকিছু কলাপাতা। তারপরেও যে সমস্ত রাজ্যগুলোতে সেখানকার জনগণ মাথা নোয়াচ্ছেন না, সেখানকার সরকার বা শাসক দলগুলো বিজেপির বিরোধী, তারা মাথা নত করছেন না, তাদের কাজ করতে দিও না। শেষ তক আমরা লক্ষ্য করছি দুজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, এদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এখন অপরাধী। এটা বলার কোনো সুযোগ নেই, এটা বলার হিম্মত নেই, এটা বলতে পারবে তারও কোনো গ্যারান্টি নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ সাজানো হয়েছে। কাকে দিয়ে? কোন একটা কালোবাজারি বা কোন একজন অসাধু ব্যবসায়ী প্রথমে তাদেরকে জেলে নিয়ে যায়, এরপরে তাদেরকে দিয়ে আদালতে মিথ্যা হলফনামা দিতে বাধ্য করে, আমাকে অমুক মুখ্যমন্ত্রী, অমুক নেতা এই কাজটা করতে বলেছেন। এটাই অপরাধ অরবিন্দ কেজরিওয়ালের বা হেমন্ত সোরেনের। কিন্তু তাই যদি হয়, কারো বিরুদ্ধে অভিযোগ ছিল, কারো বিরুদ্ধে নালিশ আছে, আর এরকম ভাবে কেন্দ্রীয় সরকারের কোন সংগঠন তারা যখন খুশি তখন কারো বিরুদ্ধে তদন্ত করবে, আর তারা যেরকম ভাবে কেস সাজাবে এবং সেই সাজানোর মধ্যে যদি কোনো অপরাধের গন্ধ থাকে, তাহলেই তাদেরকে যদি জেলে ঢুকাতে হয়। তা আমি বলবো, আজকে ইতিমধ্যে সবাই এ সম্পর্কে মোটামুটি ভাবে আমরা ওয়াকিবহাল। এই পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক কেলেঙ্কারি মোদী সরকার পার্লামেন্টকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আমাদের সংবিধানকে সম্পূর্ণ নাকচ করে এদেশের সমস্ত যারা আইন প্রণেতা, আইনজ্ঞ, এদের বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও তৎকালীন রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান, তৎকালীন যে আমাদের দেশের বড় বড় ব্যাংকের যারা পরিচালক এবং সমস্ত বিরোধী দল, যে এইভাবে কোনো একটা রাজনৈতিক দলকে পাইয়ে দেওয়ার জন্য দেশের সংবিধানের তার কাঠামোকে অস্বীকার করে কোনো একটা রাজনৈতিক দলকে পাইয়ে দেওয়ার জন্য আইন তৈরি করা যায় না। দীর্ঘ 7 বছরের তর্ক বিতর্ক, চুলচেরা বিশ্লেষণের পর ভারতের সর্বোচ্চ আদালত তার 5 জনের বেঞ্চ, কখনো কখনো 3 জন, 2 জন বা 4 জন, 1 জন, এইভাবে কোনো কোনো রায় হয়, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিচার হয়।
এখানে 5 জন বিচারক বলেছেন হ্যাঁ এই আইন সর্বসম্মত এবং দ্ব্যর্থহীনভাবে ভারতের সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে, এটা বেআইনি। তারপরও এই যে নির্বাচনী বন্ডে যেরকম ভাবে টাকা সংগ্রহ করা হয়েছে পদ্ধতি, এগুলি যখন বেরিয়ে আসলো আরো জঘন্য। বড় বড় কোম্পানি বা এরকম প্রতিষ্ঠান টাকা দিতে চাইছে না, এদের ঘরে সিবিআই পাঠাচ্ছে, ইডি পাঠাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে। এরপরে এরা যখন টাকা দেয় এদের জামিন হয়ে যাচ্ছে, কেস শেষ হয়ে যাচ্ছে। 16,000 কোটি টাকা, তার 80% ঢুকেছে বিজেপির তহবিলে। 16,000 কোটি টাকা আমাদের কাছে বিরাট, কিন্তু বন্ধুরা এটা নস্যি। অর্থাৎ যত পরিমাণ এর দুর্নীতি হয়েছে সেই তুলনায় এটা নস্যি। এই 16,000 কোটি টাকা যাদের কাছ থেকে আদায় করা হয়েছে তারা 9 লক্ষ কোটি টাকার সুবিধা আদায় করে দিয়েছেন দেশের সরকারের কাছ থেকে। 9 লক্ষ কোটি টাকা। কারা তারা? অসাধু ওষুধ নির্মাণ কোম্পানি দেশের মানুষকে ভেজাল ওষুধ খাইয়ে 5 টাকার ট্যাবলেট 55 টাকা বিক্রি করে, বিষ খাইয়ে তারা এই টাকা তুলেছেন। তার যৎসামান্য বিজেপিকে দিয়ে এই লাইসেন্স গুলো হাতিয়ে নিয়েছেন। আমাদের দেশে এই যে কদিন আগেও, গত দিওয়ালির আগে উত্তরাখণ্ডে একটা টানেল নির্মাণ, 41 জন শ্রমিক টানেলের ভেতরে একটা জীবন মরণের লড়াই কদিনের জন্য হয়েছিল। কে করছিল? এরকমই একটা নির্মাণ সংস্থা, একটা কন্ট্রাক্টরি সংস্থা, তারাও বিজেপিকে এই টাকা দিয়ে, এবং লটারি অনলাইন গেমিং কোম্পানিগুলো এই টাকা আদায় করাও অচ্ছচ্ছ টাকা। অর্থাৎ নামে কোন XYZ বিজেপিকে টাকা দিয়েছে, এই টাকা তো সেই XYZ এর টাকা না, টাকা আমার আপনার এই দেশের গরিব মানুষের, কৃষকের, ক্ষেত মজুরের, জমিয়ার। তাহলে এই টাকা যারা তোমরা নিয়েছো আজকে, ভারতীয় জনতা পার্টি কেন তার সভাপতি জেপি নাড্ডাকে সিবিআই ডাকবে না, ইডি ডাকবে না? সেই টাকায় আজকে অমিত শাহ হেলিকপ্টারে চড়ে কুমারঘাটে যাচ্ছে, সাথে আরো সাঙ্গপাঙ্গদের নিয়ে। সেই টাকায় অসংখ্য পোস্টার, অসংখ্য ফ্ল্যাগ, গাড়ি ঘোড়া, সেই টাকায় বিধায়ক কিনছে, সে টাকায় সাংসদ কিনছে। কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না? আমি অরবিন্দ কেজরিওয়ালের মতো ধরে নিয়ে যাওয়ার জন্য বলছি না। কেন জিজ্ঞেস করা হবে না নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা বা ত্রিপুরার যে তাদের সভাপতি রাজীব ভট্টাচার্যকে? কারণ বিরোধী দলের সাংসদ, মুখ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে শুধু সন্দেহমূলক অভিযোগ, আর তোমাদের বিরুদ্ধে এটা প্রমাণিত সত্য, একেবারে দিনের আলোকে। ভারতীয় জনতা পার্টি আজকে অপরাধী, এবং এ কথাগুলো শুধু আমরা সাধারণ মানুষ বা বিরোধী দলের লোক বলছে না। কে বলছেন? এখনো ভারতবর্ষের অর্থমন্ত্রী চেয়ারে আছেন শ্রীমতী নির্মলা সীতারামন, তার স্বামী পরকলা প্রভাকর এখনো বিজেপি দলের নেতা হিসাবে তার নাম জল জল করে। অটল বিহারী বাজপেয়ীর সমেতে মন্ত্রী ছিলেন সুব্রমণিয়ম স্বামী। তারাই বলছেন এগুলো দুর্নীতি।
ছোটখাটো দুর্নীতি না, এই সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। তো দেশে গণতন্ত্র আছে। আমরা যখন এই কথাগুলি বলি, বিরোধী দলের সরকারকে কাজ করতে দেয় না, বিরোধী দলের রাজনৈতিক দলকে কাজ করতে দেয় না, অনেক সাধারণ মানুষ কারো কারো কাছে প্রতিক্রিয়া হয়, আরে বাবা, গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষ, এগুলো তো বিশাল ব্যাপার। আমরা যারা গ্রামের গরিব গর্ব মানুষ, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, জমিয়া, বেকার যুবক, সংসারের ঘানি টানতে টানতে আমাদের এগুলো নিয়ে চর্চা করার, এগুলো নিয়ে তর্ক করার আমাদের সে বিলাসিতা নেই। হ্যাঁ বলেন, কিন্তু বন্ধুরা যদি তাদের কথাই বলি, আমরা যখন দেশ বাঁচাতে হবে, সংবিধান বাঁচাতে হবে, তারা মনে করেন এটা বোধহয় দিল্লির ব্যাপার, মুম্বাইয়ের ব্যাপার, অন্য রাজ্যের ব্যাপার। না, তার চেয়ে বেশি আমরা সেই সংবিধান, গণতন্ত্র, স্বাধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে গত 6টা বছর আমরা নিষ্পেষিত হচ্ছি। উদাহরণস্বরূপ, আমার আগের বক্তা বলেছেন দনমণি সিং, এ রাজ্যে এই বিগত বিধানসভা নির্বাচনেই তো প্রমাণিত হয়েছে বিজেপির ভোট মাত্র 39%, আর কংগ্রেস এবং বামফ্রন্ট তাদের মিলিত ভোট 37%। আমাদের চাইতে তোমাদের ভোটের শতাংশ মাত্র 2। তাহলে তোমার এত বড় ক্ষমতা, তোমার পেছনে এত বড় সমর্থন, এই কারণে সমস্ত ফ্ল্যাগ তোমার হবে, তোমার চাইতে 2% ভোট কম আমাদের। তাও যদি সুস্থ পরিবেশ হলে এই ব্যবধান উল্টো হতো, অন্যরকম হতো, তাহলে সেই 37%-এর তার ফ্ল্যাগ, তার ফেস্টুন, জনসভায় তার অংশগ্রহণ এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে তার প্রতিনিধিত্ব, সেরকমই তো থাকার কথা। কিন্তু সে সুযোগ আছে কি গত 6 বছরে? এ রাজ্যে আছে কি? শুধু কদিন আগে যে আমরা ধনপুর এবং বর্ষনগরে যে নির্বাচন প্রত্যক্ষ করেছি তা না, এখানে বিগত 30টার পঞ্চায়েত নির্বাচন, এডিসি নির্বাচন, গেল 2019 সালে লোকসভা নির্বাচন, কি প্রত্যক্ষ করেছি আমরা? এ রাজ্যের মানুষের শাসক দলের বিরুদ্ধে শুধু কংগ্রেস বা লেফট ফ্রন্ট না, অন্য কারোর তার রাজনৈতিক প্রচারের, রাজনৈতিক কর্মকাণ্ডের, তাদের পছন্দের প্রার্থী দেওয়ার ভোট দেওয়া যাবে না। এখানে শেষ না, আজকে ত্রিপুরা মথার সাথে তাদের সখ্যতা হয়েছে। এই সখ্যতা আগেও ছিল, সেটা অপ্রকাশ্যে, আজকে প্রকাশ্যে। সেই ত্রিপুরা মথা আজকে এডিসির শাসন ক্ষমতায়। এডিসির তার পুরো নামটা ব্যাখ্যা করলে তার অর্থটা কি দাঁড়ায়? ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত একটা পরিষদ। সাকবাই নাইকলজাত আমতিকাইসা সাংবিধানিক সংস্থা। এডিসি এলাকাতে 30টার পঞ্চায়েত নেই, খুমলুঙের পরে হলো ভিলেজ কমিটি। সে ভিলেজে হ্যাঁ আগের মতো টাকা পয়সা নেই, যায় না,
কিন্তু কিছু যায়, তো কিছু ঘর যায়, কিছু কাজ হয়, টুকটাক কিছু এরকম স্কিম তৈরি হয়। আমাদের দেশের সংবিধানে, আমাদের দেশের আইনে একটি নয়া পয়সাও যদি কোন বেনিফিশিয়ারিকে দিতে হয়, একটি নাম যদি সিলেক্ট করতে হয়, এটা সংবিধান দ্বারা নির্বাচিত, সংবিধান দ্বারা মান্যতা প্রাপ্ত কোন সংস্থা ছাড়া এই একটি নয়া পয়সা নাড়াচাড়া করার, একটা বেনিফিশিয়ারি ঠিক করার অধিকার কারণেই। তাহলে গত 3 বছর এডিসি এলাকাতে কে এই টাকা পয়সা বন্টন বেনিফিশিয়ারি ঠিক করছে? কারা? একদল বুইফোর, সংবিধান বহির্ভূত শক্তি, একদল যাদের সে টাকা ছোঁয়ার কোন অধিকার নেই, সে মন্ডলের লোকেরা, পৃষ্ঠা প্রমুখরা, কোথাও কোথাও মথার লোকরাও এই কাজই করছে। হ্যাঁ, আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্রে যে রাজনৈতিক দলগুলোর নাম আমরা জানি, তার বাইরেও আগামী দিন আরো অনেক রাজনৈতিক দলের জন্ম হতে পারে, মৃত্যু হবে, বিলুপ্ত হবে। এক একটা দল তাদের মতো করে তাদের সাংগঠনিক কাঠামো তৈরি করে। যেমন আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আমাদের ব্রাঞ্চ, অঞ্চল কমিটি, মহকুমা কমিটি, জেলা কমিটি। বিজেপি দল তাদের প্রদেশ কমিটি, জেলা কমিটি, মন্ডল কমিটি, নিচে কি কমিটি জানি, শক্তি কেন্দ্র কেন্দ্র আছে, এরকম আমরা শুনি, আমরা জানি না। কে নির্বাচন করে? সিপিএম এর ব্রাঞ্চ কমিটি, লোকাল কমিটি, সিপিএম এর লোকরাই করে। কাজে তার কর্তৃত্ব সিপিএম এর সদস্যদের উপরে, অন্য পাবলিকের উপর হতে পারে না। তদনুরূপ আজকে ভারতীয় জনতা পার্টির যে মন্ডল কমিটি, পৃষ্ঠা প্রমুখ বা শক্তি কেন্দ্র, তোমার নিয়ন্ত্রণ, তোমার কর্তৃত্ব, তোমার পরিধি তোমার দলের উপরে, জনগণের উপরে, সরকারি টাকার উপরে তোমার মন্ডলের এখতিয়ার চলতে পারে না। কিন্তু আজকে ত্রিপুরাজ্যে কি? আজকে সেই ভিলেজ কমিটি বা পঞ্চায়েত মন্ডলের নির্দেশে চলতে হচ্ছে। ব্লকের বিডিও সাহেব, ওই ডিএম সাহেব জেলাতে, তাদের সে মন্ডলের কথায় উদ্বাস করতে হচ্ছে। এখানে শেষ না, আমাদের থানা, পিডব্লিউডি, এগ্রিকালচার, সরকারি যারা এরকম ভাবে যারা নির্বাচিত, এদের পরামর্শে চলবে। আজকে সে পরামর্শ দেওয়ার কোন কমিটি তো নেই, তার অস্তিত্ব নেই। সেই থানাগুলাকে নিয়ন্ত্রণ করছে এই মন্ডল। সে মন্ডলগুলাকে যারা নির্বাচন করে, তারা কি বিজেপি সাধারণ সমর্থক তারা নির্বাচিত করে? তারাও করে না। কারা করে? ওই জেপি নাড্ডা নিয়োগ করে রাজীব ভট্টাচার্যকে। এই ত্রিপুরাজ্যের প্রদেশ বিজেপির সব লোকের কমিটি নির্বাচন করে তাদের সবাই, তাও না। রাজীব ভট্টাচার্য নির্বাচিত করে বিশালগড়ে বা বিশ্রামগঞ্জে। জনগণের সাথে সম্পর্ক নেই, সাধারণ যারা বিজেপি সমর্থক তাদেরও সাথে সম্পর্ক নেই। তার মানেটা কি তাহলে? এটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানের নিয়মে যে দেশ চলার কথা, যে সরকার চলার কথা, আমাদের উন্নয়নের বিভিন্ন কাঠামো চলার কথা, এগুলোতে আর সেই গণতান্ত্রিক বা সাংবিধানিক ব্যবস্থা নেই। একদলীয় বিজেপির শাসন চলছে ত্রিপুরাজ্যে। এটা চলতে পারে? এটা হয়? এবং এটা যদি হয়, তার নমুনা গত 30শে নভেম্বর 2022 এই বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর
5 বছরের মাথায় জনজীবনে যখন সমস্ত দিকে অরাজকতা, কাজ নেই, খাদ্য নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট মেরামত হয় না, বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে যারা নানাভাবে ভাতা পেতেন এগুলো থেকে বঞ্চিত, কিছু লুটেরা ছাড়া আর সবাই যখন নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন, সিপিআইএম এর নেতৃত্বে একটা গণডেপুটেশন হবে চরিলাম ব্লকে। দিন দুপুরে একজন পুলিশের এডিশনাল এসপির সামনে, থানার বড়বাবু, মেজবাবু, ছোটবাবু তাদের সামনে রাজপথের উপরে কিভাবে শহীদ মিয়া খুন হয়ে গেলেন, তার ভাই এখানে উপস্থিত। সিসিটিভি ক্যামেরাতে, এবং তখন যারা সেই কর্মসূচি এটা কভার করতে এসেছিলেন তাদের অনেকে একজন আসামি ধরা পড়ে না, চার্জশিট জমা হয় না, ফাইনাল রিপোর্ট দিয়ে দিল। আর যে আসামি, যার নেতৃত্বে খুনটা হয়েছে দিন দুপুরে, তিনি কদিন বাদেই একটা সরকারি অনুষ্ঠানে তৎকালীন যিনি উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার সাহেব তার সাথে মঞ্চ অলঙ্কৃত করেন। তার পেছনে বসে থাকতে হয় ডিএম এবং এসপি কে। এটা চলিলাম না। এটাই আজকে ভারতবর্ষ, এটাই আজকে মোদির ভারত, এটাই আজকে রাষ্ট্রবাদী বিজেপির ভারত। সে ভারতের কথা তারা বলছেন বিকশিত ভারত, তারা বলছেন ভারত বিশ্বগুরু হয়ে গেছে, অমৃত কাল চলছে ভারতবর্ষের মধ্যে। কিসের অমৃত কাল? অর্থনৈতিক, সামাজিক সমস্ত সূচকে আজকে আন্তর্জাতিক মান্যতা প্রাপ্ত যতগুলো সংস্থা, এটা জাতিসংঘ হোক, এটা আমাদের ভারতবর্ষের সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি হোক, এটা তৃতীয় বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হোক, তার সমস্ত আঁকড়া, সমস্ত তার মূল্যায়নে এই ভারত স্বাধীনতার পর সবচেয়ে বেশি ধনী গরিবের বৈষম্য, সবচেয়ে বেশি বেকারত্ব, সবচেয়ে বেশি শিশু মৃত্যু, সবচেয়ে বেশি অপুষ্টি, সবচেয়ে বেশি নির্যাতন, আর তার উপরে সবচেয়ে বেশি অখুশি মানুষের মেলা। এই কত পরশুদিনও রাষ্ট্রসংঘ তথ্য বের করে দিয়েছে, 143টা দেশের মধ্যে ভারতের অবস্থান আজকে 126 নম্বরে। এমনকি যে পাকিস্তানে প্রতিদিন সেখানে বোমা ফাটে, ডজন ডজন লোক খুন হয়, তাদেরও অবস্থান 106 নম্বর, তার 20 আরো তলা নিচে। আমরা কোথায় নিয়ে গেছে? তো সেই মোদীকে, সে বিজেপির হাতে আমরা দেশকে তুলে দেব? তুলে দিতে পারি? আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যে, আমি সারা দেশের কথা বলছি না, আজকে ঘটনাচক্রে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফর করছেন। দুপুরবেলা 16 মিনিটের বক্তৃতা করেছেন এই কুমারঘাটে। আমি আস্তে আস্তে শুনছিলাম তার বক্তব্য, 16 মিনিট। এটা স্বরাষ্ট্রমন্ত্রী দেশের 140 কোটি মানুষের মধ্যে বহুত কিছু বলবেন, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একটা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি অন্তত বলবেন সারা দেশ কিভাবে এগোচ্ছে, কেন তারা ভোট চাইছেন,
দেশ সম্পর্কে কোনো কথা নেই। ত্রিপুরাতে এসে বলছে যে না, हम मोथा के साथ हमारा दोस्ती बना है, इनको देना है मोदी का हाथ और भी ताकतवर करना है। ये तो क्यों करना है, কেন করতে হবে, তার কোনো ব্যাখ্যা নেই। আরো দুর্ভাগ্যের যে এই নির্বাচনে নতুন করে তাদের যে অপ্রকাশ্য তো আগেই ছিল মথা, তার সুপ্রিমো বা তার ফাউন্ডার প্রদ্যুৎ মাণিক্য কিশোর, হ্যাঁ তিনি ত্রিপুরাজ্যের শেষ রাজার নাতি। রাজাদেরকে আমরা ব্যক্তিগতভাবে আমরা শ্রদ্ধা করি, ব্যক্তিগতভাবে তাদের সাথে কোনো শত্রুতা নেই। ত্রিপুরার ইতিহাসে আগামী 100 বছরেও ত্রিপুরা রাজ্যে একটা মাণিক্য রাজবংশ 1400 বছর শাসন চালিয়েছিল, এটা লেখা থাকবে। আমরাও বলবো, আমাদের উত্তরসূরিরা বলবেন। সে ইতিহাস কেউ মুছতে পারবে না। সেই বীর বিক্রম মাণিক্য বাহাদুরের নাতি আজকে বলছেন যে আমি 1949 ইংরেজিতে আমার ঠাকুরমা কাঞ্চনপ্রভা দেবীর সাথে চুক্তি করে ত্রিপুরা ভারত মুক্তি হয়েছে, আর আমি কাঞ্চনপ্রভার নাতি কিরিট বিক্রম এই প্রদ্যুৎ মাণিক্য কিশোর, তার সাথে আজকে 75 বছর বাদে ভারতবর্ষের আরেক স্বরাষ্ট্রমন্ত্রী, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, আর এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে আরেকটা ঐতিহাসিক চুক্তি করছি। এই ত্রিপুরাজ্যকে কমিউনিস্টরা শেষ করে গেছে, এই ত্রিপুরাজ্যকে কমিউনিস্টরা পেছন দিকে নিয়ে যেতে চায়। এটাও শুনছিলাম বক্তৃতা। আমি খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, 1949 ইংরাজির পর আগে তখন এই ত্রিপুরাজ্যে হ্যাঁ নাম ত্রিপুরা রাজ্য, ত্রিপুরারা এখানে সংখ্যাগরিষ্ঠ ছিল বলে, কিন্তু এই ত্রিপুরাসাদের কি ছিল? কজন নাম লিখতে জানতো? ত্রিপুরাসাদের রিগনাই, ঋষাব, গড়িয়া, মমিতা, হজাগিরি, এগুলো কেউ জানতো কি? ত্রিপুরাসাদের ঋষা, রিগনাই, এই রাজবাড়িতে তার দাম আছে, তার মূল্য ছিল কি? সম্মান ছিল কি? এই ত্রিপুরাজ্য, এই প্রদ্যুৎ মাণিক্য কিশোরের বাবা, তার মারা, তারাও শাসন করে গেছেন বহুবার, কিন্তু তারাও এইভাবে অসত্য কথা বলেননি। কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর এবং বিভু কুমারী দেবী, তারাও এইভাবে এই ত্রিপুরাজ্যের ত্রিপ্রাসাদের আবেগকে ব্যবহার করে এইভাবে একটা একনায়তন্ত্রী, যারা দেশের সংবিধান মানে না, গত 6 বছরে এই ত্রিপুরাজ্যটাকে যারা অসাতলের দিকে ঠেলে দিয়েছে বা দিচ্ছে, এদের কাছে মাথা নত করেনি। আজকে তার নাতি সেখানে গিয়ে কথাগুলি বলছে, এটাই দুর্ভাগ্য। এই নির্বাচনে কারা প্রার্থী? এই পশ্চিম ত্রিপুরাতে বিপ্লব কুমার দেব বহুত বড় বড় কথা বলেন, তিনি নাকি মুক্তিদাতা, তিনি নাকি ত্রিপুরাজ্য থেকে বিজেপি থেকে এনেছেন, ত্রিপুরাকে রাহমুক্ত করেছেন। আমাদের শুধু একটাই জিজ্ঞাসা, বারবার প্রত্যেক জনসভাতে এবং প্রেস কনফারেন্সে বলি, মাননীয় বিপ্লব বাবু, বহুত সম্মান করে আপনাকে বলছি, আগামী পরশুদিন অব্দি 4টা অব্দি সরব প্রচার হবে এই কেন্দ্রে, প্রধানমন্ত্রী আসবেন। আমি এখান থেকেই বলছি বিপ্লব দেব বাবুকে এবং তার সমর্থকদেরকে শুন তার কানে পৌঁছানোর জন্য, কেন আপনাকে 4 বছরের মাথাতে আনসিরিমোনিয়াসলি ইংরেজিতে বলে, অর্থাৎ বিনা নোটিশে আপনাকে
ঘাড় ধরে চেয়ার থেকে নামিয়ে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনা একটু বলুন। ধনমণি বাবু বলছিলেন তার কোনো অপরাধ ছিল না, তো অপরাধ না থাকলে এইভাবে নামিয়ে দে? হ্যাঁ, বিজেপির লোক বলতে পারে এটা আমাদের দলের অভ্যন্তরের ব্যাপার, হতে পারে বিপ্লব কুমার দেব যদি সেদিন মুখ্যমন্ত্রী না হতেন, এটা আপনার দলের অভ্যন্তরে হতে পারত। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর পদে ছিলেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলেন, একটা পাবলিক পোস্ট, সাংবিধানিক পোস্ট, আর সেখান থেকে আপনি সরিয়েছেন। এই রাজ্যের জনগণের 40 লক্ষ মানুষের এবং সাধারণ বিজেপি সমর্থক তাদের জানার অধিকার আছে। 17 তারিখ অব্দি টাইম আছে। বিপ্লব কুমার দেবের যদি সে রাজনৈতিক নৈতিকতা থাকে তার উত্তরটা দিন। দ্বিতীয় হলো, এখানে প্রতিমা ভৌমিক, এখানে এসে অমিত শাহরা, মোদিরা বলেন আমরা নারী শক্তিকে সম্মান জানাই, বেটি বাঁচাও বেটি পড়াও, ওই মহিলাদেরকে ঋণে জর্জরিত করে লাখপতি বানানোর মতো। তাহলে এই প্রতিমা দেবীকে, যিনি কাঠালিয়ার প্রতিমাকে সারা দেশের প্রতিমা বানিয়েছেন আপনারা, এই প্রতিমাকে কেন বিসর্জন দিলেন? এবং এটা কোন জায়গাতে বিসর্জনটা হলো? এটা কি গোমতী নদী না ওখানে বুড়িমা ছড়া? কেন যে ব্যক্তিকে আপনাদের নামিয়ে দিতে হলো তাকে সরিয়ে এই বেটি বাঁচাও নারী শক্তির প্রতীক প্রতিমাকে আপনারা দিলেন? আরো দুটো কথা বলে শেষ করতে চাই। গতকালই আমরা একটা সাংবাদিক সম্মান করতে বাধ্য হচ্ছিলাম। পূর্ব ত্রিপুরাতে যাকে প্রার্থী করা হয়েছে, প্রীতি দেবী সিং। হ্যাঁ, যে কেউ প্রার্থী হতে পারে, প্রার্থী হওয়াটা কোনো ইয়ে না। লোকসভার মতো একটা নির্বাচন দাঁড়াচ্ছেন, আপনাকে তো সেই সততা দেখানো উচিত। প্রীতি দেবী সিং দেখাচ্ছেন 2018 ইংরেজিতে 4 বছর আগে একটা নির্দল প্রার্থী হয়েছিলেন ওই ছত্তিশগড়ে, 458 ভোট পেয়েছিলেন। এখানে গিয়ে বলছেন আমি 1999 ইংরেজিতে শিলংয়ের লরেটো কনভেন্টে 10th ক্লাস অব্দি পড়েছি। 10 পাস করেছেন কি ফেল করেছেন বলেননি, 10 ক্লাস। হ্যাঁ, হতে পারে। আমাদের দেশে লোকসভা হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য ক্লাস 1 অব্দি পড়তে হবে, কোনো কথা নেই। আবার 4 বছর বাদে 2024 সালে সেদিন তিনি এফিডেভিট দিয়েছেন আমি 1990 ইংরেজিতে মেঘালয়া হাই স্কুল লিভিং সার্টিফিকেট পাস করেছি। তো কোনটা সত্য? আরেকটা কথা বলতে চাই, ত্রিপুরা মথারক, এটা কব্বরক দিয়ে বলি আমি, ত্রিপুরা সারক তামসা চং ত্রিপুরাসা চিনি আইডেন্টিটি চিনি সিনিজাগমুং চিনি আমানিকক চিনি রিসার রিগনাই সিনি সিটিনে নারংনানি বাগৈ আইডেন্টিটি চিনি সিনিমুং নিনি বাই। হ্যাঁ, নিনি বাই আবো কিরিট বিক্রম নি বুসাজক আবো চিনি সন্দেহ করি বুসাই মানব ছত্তিশগড় থাঙ্গই কৃতি দেবী সিং আফরং খাইনং দেববর্মা টাইটেল নং ও গঙ্গা তুই নং কত করে কেলাং নং তাই বৈশা যখন ওরা ভোট নামনি ফাইখা আফরং খাই কৃতি দেবী ও সিংহ তাই বৈশা কত করে ওই ওর ভাই দেববর্মন আবো নং আইডেন্টিটি আবদে জাতি না হামজাংমুং আবদে দফা না হামজাংমুং আসল ককংথা দফানো ভালোই রাজ্যনো ভালোই গণতন্ত্র বিসর্জন দিয়েই তিনি ত্রিপুরামথা বিজেপির সুভাষচন্দ্র নাইও থাংনাই বিধানসভা চংমারি যেরকম অংখা ফাইদে তাকে বুখর আসুন এই ত্রিপুরা রাজ্যের মানুষ এই দুটি সুবিধাবাদী বিজেপি এবং মথা দুটোকেই দেশের গণতন্ত্র সংবিধান
এবং আমাদের যে স্বাধীনতার বৈশিষ্ট্য রক্ষার জন্য এই নির্বাচনটাকে সেরকম একটা দেশপ্রেমিক দায়িত্ব হিসাবে নেই, এই কথাগুলো বলে আমাদের প্রার্থী আছেন, তিনি বলবেন, তাকে বিপুল ভোটে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আহ্বান জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। খুলুমখা, হামবাই, ইনকলাব জিন্দাবাদ।